সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় রাজনীতি দল গঠনের নতুন প্রক্রিয়া। সুপ্রিয় দর্শক, আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমার ডানে রয়েছেন হাফিজ আল আসাদ, মূলত সাঈদ খান আমাদের সবার প্রিয় এবং সাংবাদিক অঙ্গনের নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আপনাকে স্বাগত এশিয়ান টেলিভিশন স্টুডিওতে। আমার সাথে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং বর্তমান সময়ের সব থেকে ভাইব্রেন্ট নেতা হিসেবে আমরা তাকে দেখছি বিভিন্ন সময় ভোকাল রেজ করতে, এবং কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের সাথে রয়েছেন আবু সাইদ লিওন। আপনাদের তিনজনকে স্বাগত এশিয়ান টেলিভিশন আজকের এই টেবিল টকে। আমরা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করব, তবে সবার আগে যে বিষয়টি আলোচনায় এসছে সেটি হচ্ছে আজকে ভিপি নূর একটি কথা বলেছে যে রাজনৈতিক দলের একটি সংকট, যেখানে বলা হয়েছে যে বিএনপির কোনো বিকল্প বাংলাদেশে নেই। অর্থাৎ যদি ক্ষমতার পালাবদল আমরা হিসেব করি, সেক্ষেত্রে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, এরকম একটি প্রক্রিয়া বাংলাদেশ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সবশেষ 15 বছরে সেই আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী মনোভাব নিয়ে বাংলাদেশকে কুক্ষিগত করেছে রাজনৈতিক দলগুলোতে, এবং যে কারণে এই বিকল্প শূন্যতা দেখা গেছে। সেই জায়গা থেকে যদি আমি আপনার কাছে আবু সাইদ লিওন, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, যেহেতু আপনি নাগরিক কমিটিতে রয়েছেন এবং সেখানে বাংলাদেশের আপামর জনসাধারণ যদি বলি, ছাত্র শ্রমিক সবার কিন্তু প্রত্যাশার জায়গা ছিল ছাত্রদের হাতে নেতৃত্বে এসে এবং বাংলাদেশ একটি নতুন করে ঘুরে দাঁড়াবে। সেই জায়গায় আপনারা এই বিপিনুরের মন্তব্যের সাথে আপনাদের আসলে প্রতিক্রিয়া কী? ধন্যবাদ আপনাকে, সেই সাথে এশিয়ান টিভির সকল দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন। ভিপি নূর যে কথাটা বলেছেন যে হচ্ছে যে রাজনৈতিক দলের শূন্যতা অথবা নতুন কোনো দলের আবির্ভাব হবে কিনা, অথবা আমরা বিএনপিকেই শুধুমাত্র বিকল্প হিসেবে ধরবো কিনা। তো আমরা জানেন যে হচ্ছে স্বাধীনতার পর থেকে এককভাবে একটা দলই ছিল, যে দলটি হচ্ছে 1971 থেকে আমরা যদি 75 ধরি, একটা দলই মাত্র ছিল এবং বাকশাল কায়েম করার মাধ্যমে সেই দলটা কিন্তু তখনই পরাজিত হয়ে যায়। এরপরে নতুনভাবে রাজনৈতিক দল আসে হচ্ছে বিএনপি 1979 সাল থেকে। টানা আওয়ামী লীগ এবং বিএনপি মোটামুটি এই দুটো দলই হচ্ছে বাংলাদেশকে লিড দিচ্ছিল। মাঝখানে যে দলগুলো ছিল, আমরা যদি জামাত ইসলামী ধরি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেই সাথে জাতীয় পার্টি ছিল ক্যান্টনমেন্টে গড়ে ওঠা স্বৈরাচারের আদলে একটা রাজনৈতিক দল। তো বর্তমান সময়ে ঘুরে ফিরে আমরা এখন একটি দল, যে দলটি হচ্ছে গত 15 বছর 17 বছর আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে টিকে ছিল মাঠে, এবং হচ্ছে তাদের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। কিন্তু বিভিন্নভাবে হোক, আতাত করে হোক আর যাই করে হোক, গত 17 বছরে তারা হচ্ছে যে শেখ হাসিনাকে হটাইতে পারেনি। তারপরেও যদিও এই দলের মধ্যে অনেক ভেদাভেদ আছে, কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে এখনও শীর্ষে আছে। আমরা মনে করি আমরা যারা নতুন রাজনীতিতে আসতেছি এবং রাজনীতিতে আসতে চাই, এবং বাংলাদেশকে নিয়ে যারা তরুণ প্রজন্ম ভাবতেছি, আমরা একটি কথা বারবার বলতেছি যে আমরা বাংলাদেশটাকে কখনো দুইটি রাজনৈতিক দলের কাছে অথবা দুই একটি রাজনৈতিক দলের কাছে ইজারা দেইনি। আমরা যারা তরুণ আছি, আমাদের হাত ধরে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আমরা মনে করি যে এখানে রাজনীতিতে আরও রাজনৈতিক দল আসা প্রয়োজন এবং স্ট্রংলি আসা প্রয়োজন। সেই সাথে আমরা আরেকটা জিনিস চিন্তা ভাবনা করতেছি যে হচ্ছে কীভাবে বাংলাদেশকে পরিবারতন্ত্র থেকে বের করে নিয়ে আসা যায়। এই প্রক্রিয়াটা আমরা মনে করি বাংলাদেশের এই কিছু কিছু প্রক্রিয়ার সফলতা আমরা মনে করি যে 5 আগস্টের মাধ্যমে চলে এসেছে। বাংলাদেশের মানুষ একটা রায় দিয়েছে যে হচ্ছে এককভাবে ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর পরে এখানে দলমত নির্বিশেষে যে সরকার গঠন করেছে সেখানে সবাই সমর্থন দিয়েছে। সেই সাথে নতুন দল, এখন আমরা কাজ করতেছি নতুন একটা রাজনৈতিক দল আসবে কিনা। তো শ্রমিক থেকে শুরু করে ছাত্রদের মাঝখানে থেকে শুরু করে আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ চাচ্ছে যে হচ্ছে নতুন কিছু আসুক। তাদের প্রত্যাশা তরুণদের হাত ধরে নতুন কিছু আসুক, যে আমরা গত 17 বছর কেন 71-এর পর থেকে যা দেখতেছি এইসব আমরা এই কালচারগুলো আর দেখতে চাই না। আমরা একটা পরিবর্তন দেখতে চাই। নতুনত্বের সুরে বাংলাদেশের মধ্যে আমরা দেখি যে এক দল আসে এক কথা বলে, সেম কিছু কমিটমেন্ট আরেকটা দল এসে দেয়, কিন্তু কোনো কিছুর পরিবর্তন হয় না। যদি আমরা 5 আগস্টের পরে দেখি অনেক দল অনেক কমিটমেন্ট দিচ্ছে, কিন্তু আমরা এখন নতুন করে অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে সাধারণ মানুষের প্রত্যাশাকে আপনারা পূরণ করতে চান? সাধারণ মানুষ যদি চায়, বাংলাদেশের জনগণ যদি চায় যে নতুনত্বের হাত ধরে বাংলাদেশের কিছু পরিবর্তন আসুক, কিছু প্রত্যাশা পূরণ হোক, তাহলে আমরা সেটা করব। ধন্যবাদ আপনাকে। জনাব নাসির, আপনার কাছে জানতে চাইবো যে আসলে
বাংলাদেশের এখন আসলে আনপ্যারালাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন নেতৃত্ব দিচ্ছেন আপনি। যদি মোটা দাগে জানতে চাই যে আসলে বিকল্প আপনারাও তো নিশ্চয়ই চান যে বিএনপি একটি বিকল্প হোক, গণতন্ত্র যেভাবে চাচ্ছেন আমরা 31 দফায় দেখেছি জনাব তারেক রহমান তিনি বলেছেন যে 2 দফায় একজন সর্বোচ্চ প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেই জায়গায় আসলে আপনারা পরপর, তো তারপরেও তো একটা বিকল্প লাগে, সেটা আপনারা কাকে ভাবছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার সহযোদ্ধা আলোচক যেটি প্রথমে কিছু ইতিহাস বিকৃত করেছেন, আমরা এটি দুঃখের সাথে বললাম। সেটি হচ্ছে 1971 সাল পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে অনেকগুলো রাজনৈতিক দল ছিল। উনি একটি কথা বলেছেন, আমরা দেখেছি 1975 সালের 25 জানুয়ারি যখন বাকশাল তৈরি করা হয়েছিল, তখন বাকশালে কিন্তু একটি দল ব্যতীত বাকি সবগুলো দলকে আসলে নিবন্ধন বাতিল করে একটি রাজনৈতিক দল করা হয়েছিল। আরেকটি বিষয় উনি বলেছিলেন, গত 16-17 বছর ধরে তিনি যেটি বলার চেষ্টা করেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমরা আজকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ওনার জ্ঞানের স্বল্পতা রয়েছে বলে আমরা মনে করছি। গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, শুধু এই দলের যতগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক কর্মী হিসাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট থেকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফল পরিণত হয়েছে। এবং জুলাই এবং আগস্টের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেটি হচ্ছে 2014, 2018 এবং 2024-এর যে 3টি যে ভোট হয়েছিল, সেই ভোটকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলো এদেশের জনগণের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। এবং আপনি গণমাধ্যমের কর্মী হিসাবে এই তথ্য আপনার কাছে রয়েছে। এবং জুলাই এবং আগস্টে বাংলাদেশের কোন রাজনৈতিক ছাত্র সংগঠন এখনো পর্যন্ত তাদের কতজন নেতা প্রকাশ করতে পারেনি, আদৌ নিহত হয়েছে কিনা। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 31 জন নেতাকর্মী এখনো হসপিটালে রয়েছে, চাইলে আপনি আজকেও যেতে পারেন। সুতরাং এরকম একটি দলের বিপক্ষে উনি যেরকম তথ্য বিভ্রান্ত করে উনি বক্তব্য দিয়েছেন, আমরা এখান থেকে বসে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ওনাকে আরও ইতিহাস চর্চা করার আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে এখন 48টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে এবং 53টি দল রয়েছে, বাকি যে 3টি এবং 5টি দল এখনো নিবন্ধন পায়নি। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মধ্যে একটি রাজনৈতিক দল। সুতরাং বাকি যে 47টা রয়েছে তারা প্রত্যেকে জনগণের নিকট দায়বদ্ধ রয়েছে, প্রত্যেকে জনগণের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আমরা মনে করছি বিকল্প দল নেই যে বক্তব্য বিপিন দিয়েছে এটি তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। আমরা মনে করছি বাকি যে 47টি দল রয়েছে তারা অবশ্যই এই দেশের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে। এখন মানুষ কি এই 47টি দলকে প্রত্যাখ্যান করবে নাকি গ্রহণ করবে, এটি মানুষের বিষয়, এটিতে আপনি বিবেচ্য করে দিতে পারেন না। এবং বিপি নুরের দল চাইলেও তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চাপিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল হওয়ার তাদের সুযোগ রয়েছে। আমরা তো কাউকে বাধা দিচ্ছি না, বা অতীতও কাউকে বাধা দেয়নি। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠা হয়েছিল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের তিনি ব্যবস্থা করেছিলেন, তিনি রাজনৈতিক দল করেছেন, এটি যেরকম সত্য সর্বজন সমাদৃত, একই সাথে তিনি বাংলাদেশের বিরোধী দলকে রাজনীতি করার উন্মুক্ত জায়গা করে দিয়েছিলেন। এবং 1975 সালের 25 জানুয়ারি বাকশাল তৈরির মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করেছে সেই রাজনৈতিক দলগুলোকে গণমানুষের সামনে যাওয়ার অপরন্ত সুযোগ তিনি করে দিয়েছেন। সুতরাং এরকম একটি দলের বিপক্ষে উনি যেরকম বক্তব্য দিয়েছেন, এরকম বক্তব্য আমরা পুনরায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। উনি এই টক শোতে ওনার বক্তব্য যা আতাত করে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে নিতে পারেনি বা ক্ষমতা থেকে ছাড়তে পারেনি, যে বক্তব্য দিয়েছেন এটি উনি মনে ভুলভাবে বলেছেন বলে আমরা মনে করছি। আমি যদি ভুল না শুনি তিনি সেরকম বক্তব্য দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। আমি একটু যোগ করতে চাই যে এই যে দীর্ঘ 16 বছর, প্রায় আমি যদি ধরি 16 বছর 15 বছর প্লাস, এই সময়টাতে আসলে বিএনপি আমরা দেখেছি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনি যেমন বললেন যে সফল পরিণতি, যে আসলে এই গণ অভ্যুত্থানটি সফল পরিণতি এই দীর্ঘদিনের আন্দোলনের, একেবারে ছোট্ট করে বলবেন যে আসলে এই সফল পরিণতির জন্য শিক্ষার্থীদের অবদানটা কতটুকু স্বীকার করেন আপনারা? আমরা তো স্বীকার করছি, আমরা তো অস্বীকার করছি না। আমরা যেটি মনে করছি জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অংশগ্রহণ করেছিল। এই নেতৃত্বে এই অংশগ্রহণ করতে গিয়ে আমরা সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন, এবং সব থেকে শুধু ছাত্রদল হিসাবে ক্ষতিগ্রস্ত না, আমাদের দলের সবচেয়ে সিনিয়র নেতৃবৃন্দকে যেভাবে নির্যাতন করা হয়েছিল রিমান্ডের নামে, যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ
অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী এরকম নির্মম পরিণতির শিকার হতে হয়নি। তারপরে আমরা কিন্তু আমাদের দল কোনো রকম ক্রেডিট নেয়নি, আমরা আমাদের তালিকা প্রকাশ করেছি আমাদের সহযোদ্ধাদের। কিন্তু আমরা যেটি মনে করছি সেটা হচ্ছে এই যে 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের আমির নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তরুণরা যে সংক্ষুব্ধ হয়েছে, তাদের মতামত দিতে পারেনি, সেই গ্রাউন্ড তৈরি হয়েছে এই গত 16.5 বছর ধরে। সেই গ্রাউন্ডের সফল পরিণত হয়েছে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান। সুতরাং আপনি এরকম একটি রাজনৈতিক দলকে আপনি যদি এরকম একটি বাক্যে আপনি যদি ছোট করার চেষ্টা করেন, তাহলে সেটি আপনার জ্ঞানের স্বল্পতা বলে আমরা মনে করি। আরো একটু যোগ করি আপনার সাথে, জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন আপনারা, এবং এখানে আমরা দেখেছি যে একদম কেন্দ্রীয় সমন্বয়কের কেউ কেউ বলছে যে শিবির তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে। শিবিরকে যেভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, ছাত্রদলকে আসলে কতটুকু দেওয়া হয়েছে, আপনারা কতটুকু পেয়েছেন ক্রেডিট? দেখুন, আমরা প্রথমত হচ্ছে আমরা ক্রেডিট নিচ্ছিও না, অথবা অন্যের ক্রেডিট আমরা নেওয়ার চেষ্টা করছি না, বা তাদের ক্রেডিট দেওয়ার শব্দটুকু ক্রেডিট আমরা দিচ্ছি, যেটি একটু আগে আমরা বলেছি, তাদের নেতৃত্ব মেনে আমরা আন্দোলনটি করেছি। এখন 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে। আমাদের ইতিবাচক ছাত্র রাজনীতির যে চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি শ্রেণী, বিশেষ করে যারা গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা আত্মপ্রকাশের সংস্কৃতি ঘটেছে, সেরকম সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যে প্রোপাগান্ডা করছে, সেই প্রোপাগান্ডার অংশ হিসাবে একটি দলকে অনেক বেশি ক্রেডিট দেওয়া হচ্ছে, তার বিপরীতে আরেকটি দলের যেটুকু অবদান, সেই অবদানটুকুও স্বীকার করছে না। সুতরাং আমরা কিন্তু তাদের অবদান স্বীকার করছি, বরং আমাদের অবদানটুকু স্বীকার না করে উল্টো আমাদের নামে বেনামে বদনাম হচ্ছে, সেটাকে আমরা স্পেসিফিক। জনাব লিওন, আপনি একটু বলবেন যে আসলে এই আঘাত শব্দটি এবং 75 পূর্ববর্তী যে আসলে যে আপত্তিটি উঠেছে। ধন্যবাদ নাসির ভাই, হয়তো বা একটু মানে ভুলভাবে উপস্থাপন করেছেন, অথবা নাসির ভাই একটু মিসকমিউনিকেশন আমি এখানে দেখতে পাচ্ছি। 71 পরবর্তী রাজনৈতিক দল ছিল, আমরা কিন্তু বলেছি একক দলের আধিপত্যের কথা বলেছি। 71 পরবর্তী অনেক রাজনৈতিক দল ছিল, আপনি 81 পরবর্তীতে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু বাংলাদেশে 2টি রাজনৈতিক দলের হচ্ছে সবসময় একক আধিপত্য, আমরা এটার কথা বলেছি। আর আতাতের বিষয়টা আপনি যদি ধরেন, আওয়ামী লীগের সঙ্গে আমরা সেই দায়িত্ব আমাদের না, সেটি আপনি জনগণকে আপনি কি জন্য আমরা যদি বিএনপিকে ভোট দেন, আমাদের তো স্পেস ছিল জনগণ। আমরা এখন বাংলাদেশের দলগুলোই হচ্ছে কোনো একটা পার্টি থেকে বের হয়ে গেছে, একক ম্যান, ওয়ান ম্যান আর্মি একটা দল গঠন করে। এই দলগুলো আসলে বাংলাদেশের মানুষ নামও জানে না। এই যে ভাই বলেন 48টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে, বাংলাদেশের জনগণকে, এবং ইভেন শিক্ষিত মানুষকে যারা আছে প্রপারলি তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন সর্বসাকল্যে সে 10টা রাজনৈতিক দলের নাম বলতে পারবেন কিনা আমি কনফিউজ। আমি সাধারণ মানুষের কথা বলতেছি। আর এখানে আতাতের বিষয়টা আপনি যদি আওয়ামী লীগের সাথে দেখেন, 14 দল নামে যে দলগুলো ছিল, ওয়ান ম্যান আর্মি শো দল, এবং তারাই কিন্তু ম্যান্ডেট দিয়েছে গত 15 বছরে এককভাবে। আমরা যদি বিএনপি, আমরা কোনো রাজনৈতিক দলের কথা আমি স্পেসিফিক বলিনি, আতাত করেছে, তবে এখানে টেনে নেওয়াটা ঠিক হবে না। না আপনি বলেছেন বিএনপির কথা স্পেসিফিক আমি বলি না, বিএনপির কথা স্পেসিফিক বলি না। যদি আমরা এতটুকু জানি, আমরা এতটুকু জানি ভাই, আমরা এতটুকু জানি যে হচ্ছে আপনি ক্লিয়ার করেন, বিএনপির মধ্যে, হ্যাঁ বিএনপির মধ্যে হচ্ছে যে অনেক আমরা শুনেছি অনেক নেতার মধ্যে এরকম একটা ইয়ে ছিল, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা ছিল। এটা কতটুকু সত্য এটা আমরা জানি না। বাংলাদেশের ইতিহাসে 90 পরবর্তী 5ই আগস্টের পূর্বে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল 28 অক্টোবর, যেখানে বিএনপি জামাত একসঙ্গে অনেক বড়। শেখ হাসিনা ওই দিনে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনা সেখান থেকেও বেঁচে ফিরলো। তো আমাদের জনগণের মনে একটু হালকা সন্দেহ থাকতেই পারে যে এখানে কারো ইন্ধন আছে কিনা। সো আমি কোন স্পেসিফিক রাজনৈতিক দলের কথা বলি নাই। এবং আরেকটু বলি যে আমরা রাজনৈতিক দল আছে বাংলাদেশে, বাট একক আধিপত্য হচ্ছে 2টি রাজনৈতিক দলের ছিল, একটি হচ্ছে বিএনপি এবং হচ্ছে আওয়ামী লীগ। আর আমরা এখন মনে করি আওয়ামী লীগ বলতে কোনো রাজনৈতিক দল নেই এবং বাংলাদেশে আগামীতে থাকা উচিত না। ধন্যবাদ। জনাব সাইদ খান, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো মাঠে ময়দানে বিভিন্ন গণমাধ্যমে, রাজনৈতিক প্ল্যাটফর্মে, সব জায়গায় গণমাধ্যম কর্মী হিসেবে যেতে হয়। আপনি দেখেছেন 28 অক্টোবরের পরে বিএনপির এমন কোনো নেতা নেই যে যারা কারাগারে যায়নি।
দুই একজন বাইরে থাকলেও তাদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে জীবন বাজি রেখে তারা মিছিল করেছেন বা একটা বার্তা দিয়েছেন গণমাধ্যমে। সেই পর্যায়ে কিন্তু গিয়েছিল 28 অক্টোবর পরে, আপনি দেখেছেন। তো এই পর্যায়ে এসে আমরা দুজনের বক্তব্য শুনলাম। তো এই প্রেক্ষাপটে আসলে বিকল্পের কথা যখন বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা প্রচার চলছে এবং ছাত্র দলকে ক্রেডিট দেওয়া হচ্ছে না, নানান ইস্যুতে কিন্তু এখন গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কি মনে করেন? ধন্যবাদ বাতেন বিপ্লব। মানে এরকম দুইজনই প্রত্যক্ষভাবে রাজনীতি করেন, ওনাদের বক্তব্য একরকম আর আমার অবজারভেশন আর একরকম। আমি মনে করি যে পুকুরে কখনো ঢেউ হবার কথা না, ঢেউ সমুদ্রেই হবে। বিএনপি একটা বড় সমুদ্র, এখানে ঢেউ থাকতেই পারে, কিন্তু অন্যান্য অপরাপর রাজনৈতিক দলকে আমি ছোট করছি না। হ্যাঁ, তাদের হয়তো মনে করেন কর্মীর সংখ্যা বা সমর্থকের সংখ্যা একটু কম, সুতরাং সেখানে ঢেউ কম হতে পারে। তো বড় জায়গায় কিছু বিশৃঙ্খলা হতেই পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এটিকে আসলে রাজনীতির ময়দানে টেনে এসে যদি আমরা বিতর্ক করি, সেটি অবান্তর এবং অহেতুক হবে। সুতরাং আমি মনে করি পলিটিক্স কী এবং পলিটিক্যাল লিডার কী। এই পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম। যে লিডার মানুষকে যত বেশি স্বপ্ন দেখাতে পারবে, সে তত বেশি স্বপ্নের মানুষ হবে, স্বপ্নের নেতা হবে। এখন এখানে আমি তো নাসির সাহেব প্রত্যক্ষভাবে ছাত্রদলের মতো একটি সংগঠনের রাজনীতি করেন এবং আমার বন্ধুবর লিওন, তিনিও এই তরুণ প্রজন্মের নেতৃত্ব দেন। তরুণ প্রজন্মের তো স্বপ্ন দেখানোর সুযোগ আছে, তারা মানুষের কাছে যাক, স্বপ্ন দেখাক। যত বেশি স্বপ্ন দেখাতে পারবে মানুষ, তাদের দিকে তত বেশি আকৃষ্ট হবে। এখন এই হচ্ছে বিষয়। এখানে বিকল্প শব্দটি আমি ব্যবহার করতে চাই না। এই বিকল্প শব্দটি কিন্তু একটি ফ্যাসিবাদী ওয়ার্ড। যেমন শেখ হাসিনা কিন্তু এই বিকল্প শব্দটিকে ভ্যানিশ করে দিয়েছে, যে শেখ হাসিনার বিকল্প নেই। এই বিকল্প শব্দটি একটি ফ্যাসিবাদী ওয়ার্ড। যদি মনে করেন তরুণ প্রজন্ম এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে চায় যে এর বিকল্প দাঁড় করতে হবে, তাহলে এটা হয়তোবা তাদের, আমি যে ঠিক বলছি বিষয়টি এমন না, হয়তো তাদের আরও একটু ভাবা উচিত রাজনীতিটা কেমন হওয়া উচিত। বিকল্প না হয়ে আমি প্রতিযোগী, এটা এই শব্দটি ব্যবহার করতে বেশি কমফোর্ট ফিল করব। আরেকটি বিষয় যেটি লিওন বললেন, লিওন খুব ভালো বলেছেন। লিওন এই প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন। 1971 পরবর্তী প্রেক্ষাপট, যদিও আমি 71-এর পরবর্তী প্রজন্ম, 71 পরবর্তী প্রেক্ষাপট ছিল শেখ মুজিবের যে দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে কিন্তু 72 থেকেই এক ধরনের চ্যালেঞ্জ ছিল। যেমন জাসদ নামের একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছিল এবং 1971 সালেও কিন্তু জামায়াতে ইসলামী, আজকে বিএনপির কথা যেভাবে বলছেন, 71 সালে কিন্তু জামায়াতে ইসলামী অনেক বড় একটি রাজনৈতিক দল ছিল। সেখানে মুসলিম লীগ ছিল। তারা হয়তো তাদের রাজনৈতিক কৃতকর্মের বা বাংলাদেশের স্বাধীনতা বা 71-এর ভূমিকার কারণে নানানভাবে ব্যাকফুটে চলে গিয়েছে, সেটি অন্য বিতর্ক। সে বিতর্ক টেনে এই 24-এ আসলে 25 সালে কোনো ফয়দা হবে বলে আমি মনে করি না। আর বিএনপির রাজনৈতিক যে ভীষণ এবং মিশন, আমি সেটি অন্যভাবে দেখতে চাই। বিএনপি 1978 সালে জন্ম নেয় একটি রাজনৈতিক দল, হঠাৎ করে এত জনপ্রিয় কেন হলো, সেটি আসলে এই তরুণ প্রজন্মের গবেষণা করা উচিত। আমি মনে করি যে বিএনপি এত বড় হলো কী করে। বাংলাদেশের জন্মের পরপরই তো এই দলটি জন্ম নেয়নি, কিন্তু বাংলাদেশ যখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে একজন মানুষ হঠাৎ করে এত মানুষকে অ্যাকোমোডেট কীভাবে করলো, এত স্বপ্ন কিভাবে দেখালো। তরুণ প্রজন্মের কিন্তু মানুষকে স্বপ্ন দেখাবার সুযোগ আছে। আমরা কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার চিত্র ইতিমধ্যে দেখছি। এটা আমাদের জন্য কষ্টের, কারণ এই 5 আগস্ট আমাদের কিন্তু এক ধরনের স্বপ্ন জাগিয়েছে, বাংলাদেশকে নতুন একটি সম্ভাবনার জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। এবং আমরা কিন্তু 5 আগস্টের পূর্ববর্তী সময়টায় কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন করেছি। এবং একটি জিনিস আমি বলতে চাই, লিওন, আমার ছোট্ট বন্ধু লিওনকে আমি বলতে চাই, আপনি তো ক্লাস 10-এ পড়ে এসএসসি পাস করবেন না, এর আগে 9টি ক্লাস পড়তে হবে। তার মানে 17 বছর ছিল এই 9টি ক্লাস। হুট করে তরুণ প্রজন্ম এসেই জুলাইয়ে নেমেই আন্দোলন সফল করে দেয়নি। তার মানে দীর্ঘ সংগ্রামে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। হয়তোবা রাজনৈতিক অবয়ব দিলে এই আন্দোলনটি সফল হতো না। এজন্য হয়তো বিএনপি নিয়মতান্ত্রিক এবং খুব কৌশলী রাজনীতি করে সাধারণ মানুষের আন্দোলন হিসেবে এটিকে ফোকাস করে এই আন্দোলনের পরিণতি বা সফলতা। আমি একটু যোগ করতে চাই, আপনি তো মাঠে ছিলেন এই দীর্ঘ 15 বছরে। আমরা দেখেছি যে আসলে বিএনপিকে যেভাবে আসলে দমন পীড়ন করা হয়েছে এবং এই যে গ্রাউন্ডটা তৈরি করতে তাদের যে ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই জায়গাটি গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে গিয়ে আপনিও জেল খেটেছেন এবং আপনাকে ফ্যাসিবাদের নানা ধরনের নির্যাতন সহ্য করতে দেখেছি আমরা। আপনারা যখন সাংবাদিকদের বিভিন্ন কল্যাণেও মাঠে নেমেছেন, তখন আপনাদের পুলিশি নির্যাতনের হয়রানির শিকার হতেছে। সেই জায়গাটি আসলে বিএনপির জন্য কতটা কষ্টের ছিল, কতটা কঠিন ছিল, এই জায়গাটিতে আমি আসবো।
সেই জায়গাটি সেটি হচ্ছে গণমাধ্যম কর্মী না শুধু, এদেশের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া, আমার রিক্সা চালক, আমার শ্রমিক, আমার মোটে মজুর, এমনকি গৃহবধূরাও তো রেহাই পায়নি। সেই কারণে হয়তো অনেকে মনে করেছে যে রাজনৈতিক শক্তি আর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আসলে ফ্যাসিবাদের ইতিহাস যদি পড়েন, কোনো রাজনৈতিক শক্তি কিন্তু ফ্যাসিবাদকে মোকাবেলা করতে পারে না। এটি এক ধরনের কি বলবো, রিভলিউশন যেটি, বা গণ অভ্যুত্থান ছাড়া কিন্তু পৃথিবীর কোনো ফ্যাসিবাদের পতন হয়নি। রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়েছে বিষয়টি এমন না, রাজনৈতিক শক্তি প্রেক্ষাপট সৃষ্টি করেছে। আজকে যারা মনে করেন এক দল আরেক দলকে যে কাদা ছোড়াছড়ি করছে, তারাও কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। লিওন কিন্তু বলেছে 28 অক্টোবরে যে আন্দোলন হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়, এত বড় আন্দোলন কখনোই হয়নি। ঘটনা সত্য। 28 অক্টোবর আমি কিন্তু ওই দিনও মাঠে ছিলাম, অন ডিউটিতে ছিলাম। তো ওই দিন শুধুমাত্র বিএনপির একটি আন্দোলন ছিল, জামাতের আলাদা একটি কর্মসূচি ছিল, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে কিন্তু ফিরে গিয়েছে। এর পরবর্তীতে রাজপথে বিএনপিকে অসহায়ের মতো, যদিও তারা তখন যুগপৎ আন্দোলনে ছিল, অসহায়ের মতো ফেলে চলে গেছেন। আমি ওই আন্দোলনে আমিও গুলিবিদ্ধ ছিলাম, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি নিজেও গুলিবিদ্ধ ছিলাম, এবং ছাত্রলীগ আমাকে বেধড়ক পিটিয়েছে সেগুনবাগিচায়, আপনারা জানেন অনেকেই। তো সেই ইতিহাস দরকার নেই। বিষয়টি হচ্ছে আগামীর বাংলাদেশ প্রশ্নে বা বিকল্পের প্রশ্নে। আমি মনে করি যে এখন যে আমি নাসিরউদ্দিন নাসিরকে কোট করে বলতে চাই 48টি রাজনৈতিক দল না, ধরে নিলাম 10টি রাজনৈতিক দল সক্রিয়ভাবে শক্তভাবে মাঠে আছে। এই 10টি দলও তো প্রতিযোগী হতে পারে। বিএনপিকে আপনি উদাহরণে বা মাইলস্টোনে না নিয়ে আপনি নিজে বড় হয়ে যান, আপনি আউট না করে দিয়ে ফেড আউট করেন, আপনি ফার্স্ট হয়ে যান, আরেকজন সেকেন্ড হয়ে যাবে অটোমেটিক। সুতরাং আপনি স্বপ্ন দেখানোর সুযোগ আছে, এবং এই সম্ভাবনা কাজে লাগাবার সুযোগ আছে। আমি তো মনে করি এই তরুণ প্রজন্ম যদি বিভিন্ন রাজনৈতিক দলের হুইসপারিংয়ে কান না দেয়, তারা যে উদ্দেশ্য, যে স্বপ্ন নিয়ে 5 আগস্ট নিজেদেরকে বিলীন করে দিয়েছিল, তারা সেই স্বপ্নের উপরে অটুট থাকুক, কোনো রাজনৈতিক দলের সিঁড়ি না হোক, তারা একটা সম্ভাবনা তৈরি। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। আমি একটু জনাব নাসির আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে আমি বিরতিতে যেতে চাই। সেটি হচ্ছে যে লিডারশিপ দরকার রয়েছে, কেননা গঠনমূলক সমালোচনা না হলে একটি রাজনৈতিক দল যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন কিন্তু তাদের একটি সমালোচনার জায়গা, ক্রিটিসিজম অবশ্যই প্রয়োজন হয়। সেই জায়গায় আসলে আপনাদের চিন্তা কি, সেটি আমরা বিরতির পর আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছে শিগগিরই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে। আমাদের আজকের আলোচনা বিষয় রাজনৈতিক দল গঠনের নতুন প্রক্রিয়া। মূলত এই আলোচনার বাইরেও আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছি। জনাব নাসির, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অকপটে স্বীকার করছে দেশের সাধারণ মানুষ, এবং সেই জায়গায় যদি সংসদেও একটি বিরোধী দলের প্রয়োজন হয়, কিংবা বিএনপিকে নিয়ে যদি এখন যে সমালোচনাগুলো হচ্ছে এগুলো নিয়ে আসলে আপনারা ছাত্ররা কি ভাবছেন? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনগণের সামনে আসলে অপশান রয়েছে। বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল রয়েছে, সে রাজনৈতিক দল থেকে তাদের কারা জনগণের সরকার পরিচালনা করবে, কারা বিরোধী দল হবে, বা রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্য কে কী দায়িত্ব পালন করবে, সেটি জনগণের সামনে অপশান রয়েছে। জনগণই আসলে নির্ধারণ করে দিবে, সেটি আপনি আমি কোনোভাবে নির্ধারণ করতে পারবো না। এবং আপনি যেটি বললেন আমরা পূর্বের আলোচনা, সেটি হচ্ছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল আধিপত্য করছে বা দুইটির কথা বলা হচ্ছে। আমাদের সে বিষয়ে আমাদের একই মন্তব্য হচ্ছে যে গত 5 দশকের বেশি সময় বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো রাজনৈতিক দল তো এসেছে, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকে এই দেশের জনগণ আসলে মেজারমেন্ট করেই তারা রাষ্ট্র ক্ষমতায় দিয়েছে। কিন্তু গত 15.5 বছর ধরে যে রাষ্ট্র ক্ষমতার যে ধারা, সেটি তো এই আওয়ামী লীগ সরকার সেটি অনেকটা জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু তার আগে যে গণতান্ত্রিক ধারাগুলি সবসময় বিন্যাস ছিল, সেখানে জনগণই ঠিক করে দিয়েছে কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা রাষ্ট্র পরিচালনার বাইরে থাকবে, বা অন্য কোনো রাজনৈতিক দলের কে কী দায়িত্ব থাকবে। আর আপনি পরে যেটি জিজ্ঞাসা করলেন সেটির বিষয়ে আমরা যেটি মনে করছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি এই 111 সরকার পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীনের জন্য তিনি দেশের বাইরে রয়েছেন। এর মধ্যে তিনি আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জানেন দীর্ঘ 6 বছর বেশি সময় ধরে একটি মিথ্যা এবং পরমাসী মামলায় উনি জেলে ছিলেন, কিন্তু ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেও কিন্তু আমাদের দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন। এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু তার আগে যদি 2001 থেকে 2006 সালের এই সময়টুকু যদি আপনারা গণমাধ্যমের কর্মী হিসেবে দেখেছেন, আমাদের দল বা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের দলের বিপক্ষে অথবা আমাদের সরকারের তখনকার সময় বিপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডাগুলো গণমাধ্যমে হয়েছে, তার বিপরীতে কিন্তু আমরা কোনো গণমাধ্যমের
কে বা গলা টিপে ধরা অথবা গণমাধ্যমকে চেপে ধরার কোনো রাজনীতি আসলে বাংলাদেশে কায়েম হয়নি। আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারের মতো এরকম শীর্ষ গণমাধ্যমে আমাদের দলের তখনকার যুগ্ম মহাসচিব ছিলেন, এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিয়মিত কার্টুন চাপা হতো, কিন্তু সেটি আমাদের দলের পক্ষ থেকে কোনো রকম সেই প্রথম আলো, ডেইলি স্টারকে নির্বৃত্ত করার কোনো ধরনের চেষ্টাও করা হয়নি। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কার্টুন চেপেছিল, সেই কার্টুন কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি টুইট করেছেন এবং ওনার বিরুদ্ধে যে সমালোচনাগুলো হচ্ছে দল হিসাবে সেগুলোরও তিনি জবাব কিন্তু গণমাধ্যম সহ ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে। সুতরাং আমরা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি চলছে, বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনাকে এক ধরনের মার্জিন করে দিয়েছে যে ভবিষ্যতে আপনি কি ধরনের আসলে রাজনীতিটা করতে চান সেটি একটি মার্জিন করে দেওয়া হয়েছে। আপনি চাইলেও আর আগের যে গতানুগতিক যে রাজনীতি অথবা যে প্যাসিবাদের যে রাজনীতির ধারা সেই রাজনীতির দিকে আপনি চাইলেও যেতে পারবেন না, কারণ জনগণই আপনাকে মার্জিন করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের দল ইতিমধ্যে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্যকে ভবিষ্যতে আমরা রাজনীতি করতে চাই এবং আমাদের দলের সাথে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ছাত্রদল একটু সেতুবন্ধন হয়ে কাজ করতে চাই এবং ছাত্রদের কি কি সমস্যা সমাধান করব সেই জন্য আমাদের দলকে আমরা প্রেশারাইজ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেতুবন্ধন হয়ে শিক্ষার্থী এবং দলের সাথে আমরা কাজ করতে চাই। আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনি জানেন যে ডাকসু নির্বাচনের এরই মধ্যে কিন্তু অনেকেই কণ্ঠ উচ্চকিত করেছে, ছাত্রদলের আসলে ভূমিকা কি হবে? আমরা যেটি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেটি বারবার গণমাধ্যমে বলছি যে সব কয়টি ছাত্র সংগঠন মিলে যে কন্ট্রিবিউশন করতে পারবে তার থেকে বেশি কন্ট্রিবিউশন করতে পারবে একক ছাত্র সংগঠন হিসাবে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সেটি মনে করে। কিন্তু একই সাথে আমরা যেটি গণমাধ্যমে বলেছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে একটি প্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদল নয় বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনকে যারা প্রকাশ্যে রাজনীতি করেছে তাদেরকে ক্যাম্পাসে স্বাভাবিক রাজনীতি করতে দেয়নি। সুতরাং আমরা মনে করছি যে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের তারতম্য বোঝার সময়টুকু নিশ্চিত করতে হবে। এবং এর বাহিরে আপনি দেখেছেন যে বাংলাদেশের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সব বিষয়ে আসলে পলিসি নির্ধারণ হচ্ছে। সুতরাং আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ছাত্র সংসদ নির্বাচন করার আগে যে পলিসিগুলো যে ছিল যেগুলো খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এক ধরনের সহযোগিতা করার জন্য আইনগুলো করা হয়েছে সেগুলো সংস্কার করতে হবে, করে দ্রুত সময়ে ডাকসু নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে জনাব বাবু সাহেব। এই জায়গায় আমি একটু বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে 1 মিনিট আপনার 1 মিনিটই বলবো, 1 মিনিট লাগবে না। সেটি হচ্ছে যে লিওন যে কথাটি বললেন যে ছাত্র জনতা যখন এই 5 আগস্টের আন্দোলন যদি ছাত্র জনতা বলেন সেখানে কিন্তু কাউকে বাদ দিয়ে আপনি আন্দোলন সফল করতে পারেননি। তার মানে এই আন্দোলনে কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সমান কন্ট্রিবিউশন আছে। যদি বড় কোনো রাজনৈতিক দল থাকে তাহলে কিন্তু তাদের বড় কন্ট্রিবিউশন এখানে কাউকে হিউমিলেট করবার সুযোগ নেই, এটি কারোর একক ক্রেডিট না। এখন অনেক এখানে কোনো মাস্টারমাইন্ড নাই, এখানে গোটা জাতি কিন্তু মাস্টারমাইন্ড ছিল, গোটা জাতি কিন্তু ঐক্যবদ্ধভাবে কোনো রাজনৈতিক দলকে এখানে ছোট করা হয়নি, খাটো করা হয়নি। আন্দোলন 10 সেকেন্ড শেষ করি, সেটি হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হয়নি। না আমি 10 সেকেন্ড আমি শেষ করি। সেটি হচ্ছে যে আমি বিস্মিত হই, কারণ আমি কিন্তু এই জুলাইয়ে জেলে গিয়েছিলাম, 24 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত আমি জেলে ছিলাম। তো আমি কিন্তু ছাত্র না, আমি সাধারণ জনতা, একজন পেশাজীবী হিসেবে আমাকে তুলে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমি কিন্তু কোনো পক্ষে না। 2-1 ছাত্র নেতা বলে যে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায়িত করবার জন্য আমরা আন্দোলন করিনি, তাহলে আমরা যারা সাধারণ জনতা আমরা আসলে আন্দোলন করেছিলাম কি এই ছাত্রদেরকে রাষ্ট্র ক্ষমতায় নেবার জন্য? না, আমাদের এই কোশ্চেনের জবাব আপনারা কি দিবেন? আমি মনে করি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনারা এক স্বার্থে এক লক্ষ্যে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেইভাবে বাংলাদেশের সুষ্ঠু গণতন্ত্রের জন্য এখনো ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাই এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই পারে সবাইকে আবার ঐক্যবদ্ধ করতে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা মানে কিন্তু বিকল্প খোঁজা না, প্রতিদ্বন্দ্বিতা মানে কিন্তু আসলে মানসিকতা ওই জায়গায় আছে কিনা আপনাদের, নাকি এখন চেঞ্জ? আমি একটু বলি ভাই, আমরা 24-এর গণ অভ্যুত্থান, আমরা 69-এর গণ অভ্যুত্থান ইতিহাস পড়েছি। 69-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষ করেছে, অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন করেছে এবং রাজনৈতিক দল করেছে, কিন্তু আমরা দেখেছি কি একটা দল পুরো ক্রেডিট নিয়ে নিয়েছে এবং চুরি করে নিয়েছে। আমরা যদি 90 অভ্যুত্থান, 90-এর
স্বৈরাচার পতনের আন্দোলন দেখি, এই অভ্যুত্থানটা থেকে এখানেও আমরা দেখতে পারি কি দুই একটি রাজনৈতিক দল পুরো অভ্যুত্থানটাকে ক্যাশ করে নিয়েছে, মানে এখানে জনগণের কোনো পার্টিসিপেশন নেই। আমরা এই 24-এ আমরা এটা হইতে দিব না। না, সেটি আমরা এটা অকপটে স্বীকার করতেছি। বাংলাদেশের মানুষ, আপনি যে বলছেন আপনারা হতে দিবেন না, কিন্তু হচ্ছে তো এই যে আমরা আপনি যে বলছেন আপনারা যারা বলেন আমরা বলি আপনারা বাংলাদেশের মানুষ 5 আগস্টের পর থেকে আমরা যারা মনে করি যে এই আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যানার ছিল না, যে ব্যানারের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে ওই ব্যানারটাকে আমরা হাইলাইটস করব এবং ওই ব্যানারটাকে আমরা এই আন্দোলনের পায়োনিয়ার হিসেবে রেখে দিব। সেক্ষেত্রে এই বৈষম্য বিরোধী ছাত্ররা কোনোদিনই তাহলে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে কিন্তু পারে না। আমরা ভাই রাজনৈতিক দল করার অধিকার রয়েছে, আমরা এটা কনফার্ম করে দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম রয়েছে, জাতীয় নাগরিক কমিটি যে প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মগুলো কখনো রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে না। আমি রাজনীতি করতে চাইলে আমি এখান থেকে বের হয়ে গিয়ে আমি রাজনীতি করব। আমাদের এখানে অপশন আছে এবং আমরা এখানে বলেছি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সব মানুষের ভাই শুনতে হবে ভাই। আমি উনি বলেছে যে এই নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি প্ল্যাটফর্ম রাজনৈতিক দল করবে না, কিন্তু যারা এই দুটি প্ল্যাটফর্মে এখন এক্সিস্টিং আছে তারা রাজনৈতিক দল করবে। আমরা বলেছি যে আমি চাইলে রাজনীতি করতে পারবো, তবে আমি এই প্ল্যাটফর্মকে ছেড়ে দিয়ে আমরা রাজনৈতিক দলে যাইতে পারবো না। তাহলে তো একটাই ছাড়বার দরকার নাই। শুধু আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মে বাংলাদেশ ফ্যাসিস্টকে হটিয়েছে, এই ব্যানার কখনো রাজনৈতিক আমি জানতে চাই আপনারা এই ব্যানারে যারা এখন নেতৃত্ব এই ব্যানারে প্রত্যেককে যদি শোনা যায় নেওয়া উচিত। এই ব্যানারে যারা নেতৃত্ব দিচ্ছেন আমি যদি দেখি 10 জনই আপনি অন্য জায়গায় গিয়ে রাজনীতি করছেন, প্রত্যেককে সরে যাবে এমন তো না। আমরা এইজন্য বলেছি যে এখানে আসতে গেলে আমরা চাইছিলাম যেহেতু এখানে সকল রাজনৈতিক দলের পার্টিসিপেশন ছিল, জনগণের ছিল, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা এবং চায়ের দোকানদার সবার এখানে পার্টিসিপেশন ছিল। আমরা এই জন্য চেয়েছি এই ব্যানারে যারা আসতে চায় তাদেরকে পলিটিক্যাল যে তাদের লোগোটা আছে সেটা ছেড়ে সে এখানে আসতে পারবে। সেটা ওই আন্দোলনে নেমেছিল পলিটিক্যাল ইডিওলজির জায়গা থেকে। কতদিনের জন্য তাহলে পলিটিক্যাল ইডিওলজির জায়গা থেকে করলে ভাই আমরা দেখতাম যে বিভিন্ন রাজনৈতিক দল তার ব্যানার নিয়ে 5 আগস্টের আগে দাঁড়িয়েছে, তারা তো জনগণ হয়ে গিয়েছিল। কিন্তু এই তো আমরাও চাই যে জনগণ হয়ে বৈষম্য বিরোধী তাহলে পদত্যাগ করে আসতে হবে কেন? এই প্ল্যাটফর্মে সবাই যদি রাজনীতি করতে পারে। না সবাই বলা হয় নাই, যে করতে চায়। আমি যদি করতে চাই পলিটিক্স তাহলে আমি এখান থেকে বের হয়ে গিয়ে রাজনীতি করব। আমার যদি পছন্দ আমি ছাত্রদল বিএনপি করব, আমি এখান থেকে গিয়ে করব। আমার যদি পছন্দ থাকে আমি জামাত করব, আমি এখান থেকে বের হয়ে গিয়ে করব। আমরা চাচ্ছি এই আন্দোলনটাকে 24-এর অভ্যুত্থানটাকে কেউ যেন চুরি করতে অথবা একা ক্যাশ যেন করতে না পারে, জামাত শিবিরও যেন দাবি করতে না পারে, বিএনপিও যেন এককভাবে আন্দোলনটা দাবি করতে না পারে তাদের। আমরা নাসির ভাই অলরেডি বলেছেন তাদের 31 জন শহীদ হয়েছেন, কিন্তু আমরা বলতেছি ভাই এখানে কোনো পলিটিক্যাল শহীদ আপনারা আলাদা করবেন না। 31 জন 400-এর বেশি শহীদ আমরা বলি তারা হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্র দলের কথা বলেছেন, হয়তো সংখ্যাটা আমার ভুল হয়েছে, যারা শহীদের তালিকা করেছে। আমরা বলেছি যে শহীদ হবে বাংলাদেশের এই অভ্যুত্থানের শহীদ, কোনো পলিটিক্যাল পার্টি শহীদ না। আপনারা তো পেশাজীবী কাউকে নেননি। আপনাদের এই পেশাজীবী সকলে আছে, নাগরিক কমিটিতে পেশাজীবী রয়েছে। এখানে আমরা তো আন্দোলন করেছি। অবশ্যই আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, আমি প্রত্যেকটা দিন মাইক ভাড়া করে প্রেস ক্লাবের সামনে আন্দোলন আমি গুম ছিলাম। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের রিমান্ডে ছিলাম, আমাদের নাগরিক কমিটি আহ্বান জানায়নি। আমি আহ্বান জানাচ্ছি আপনাকে, আমাদের নাগরিক কমিটি 6 মাস চলে গেছে অলমোস্ট, হয়তোবা আপনাকে আমরা খুঁজে পাইনি। এটা আমাদের শেষ। লিওন আপনাকে যে স্পেসিফিক জানতে চাই, আসলেই যারা এখন এই ব্যানারে আপনারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি অর্ধেকও যদি আমি বলি যে অন্য নতুন একটি ব্যানার আপনারা করতে চান, সেক্ষেত্রে কি সম্ভব? বা সবাই যদি সরে যায় এই ব্যানারের হাল ধরবে কেন? আমরা আমাদের এখান থেকে যারা আছেন তাদের এখান থেকে ধরবে। আমরা ব্যক্তি স্বাধীনতা দিয়েছি, কেউ যদি প্ল্যাটফর্মে যেতে চায়, আমি একা যদি যেতে চাই যেতে পারবো, আমি যদি একাই ব্যানার থাকতে চাই এখানে ব্যানারে আমি থাকতে পারবো। অথবা নাসির ভাই যদি মনে করে যে আমি এই ব্যানারটাকে আমি হোল্ড করব, তাহলে নাসির ভাই ছাত্র দলের বলতে চাই, আমরা একটু বলতে চাই, ছাত্র দলের ওনার যে বক্তব্য কোনোভাবে পরিষ্কার হতে পারেনি। আমার বক্তব্য পরিষ্কার হতে পারেনি। না আমার বক্তব্য স্পষ্ট একবারে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারটা কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। বৈষম্য আপনারা তো অন্য জায়গায় যেতে পারবেন না নাকি? না, লিস্টেড 158 জন যে শুধু ছিল তা তো না। 158 জন যদি কেউ রাজনীতি করতে চায় আমি তো বাধা দিতে পারবো না। আমরা এটা বুঝাচ্ছি যে এই ব্যানারটা কখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না। এখান থেকে বের হয়ে গিয়ে সার্জিজও করতে পারবে, হাসনাতও করতে পারবে, আমিও করতে পারবো, অথবা কেউ
না চাইলে করতে পারবে। বিষয়টি কিন্তু একেবারে এই ব্যানারটা হচ্ছে আমাদের এই আন্দোলনটা, এই আন্দোলনটা যেন চুরি না হয়, মানে এই আন্দোলনটা যেন এককভাবে কেউ আমি একটু বলি, যেমন আমি সাইদ খান, আমি মিরর এশিয়ার সাংবাদিক, আবার আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সাংগঠনিক সম্পাদক। এখন আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হতে গিয়ে কি আমার মিরর এশিয়ার চাকরি ছেড়ে দিতে হবে? এটা আপনাদের শর্ত না, 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 এটি কোনো শর্ত হতে পারে না। এটি তো একদম বৈষম্যমুখী না, 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 এটা আপনাকে বুঝতে হবে ভাই। আমরা কিন্তু আগে ক্লিয়ার করেছি ভাই, আমার একটু শুনতে হবে শেষ। আমরা কিন্তু আগে ক্লিয়ার করেছি 69 আমাদের অন্য একটা রাজনৈতিক দল চুরি করে নিয়েছে, 90 ভাগাভাগি করে নিয়েছে। আমরা 24টাকে কোনোভাবেই কোনো প্ল্যাটফর্মে ভাগাভাগি হতে দিব না। ভাগাভাগি হয়ে গেছে, ভাগাভাগি হবে না। আমরা একটু বলতে চাই, আমরা যেটি বলতে চাই সেটা হচ্ছে আমরা ওনার বক্তব্যে আসলে কোনো বক্তব্যই বুঝতে পারিনি। উনি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে কেউ এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না, কিন্তু এই প্ল্যাটফর্মে এখন যারা রয়েছে সবাই আবার রাজনীতি করতে পারবে। এই প্ল্যাটফর্ম থেকে ডাকসু নির্বাচন কি করে করবেন আপনারা? এটি আমরা মনে করছি এটি গ্রাম্য বাংলার যে সেটি হচ্ছে ডাকসু কোনো পলিটিক্যাল নির্বাচন, ডাকসু কোনো পলিটিক্যাল নির্বাচন খুঁজবো, সমাধানে সাধারণ শিক্ষার্থীদের ইলেকশন। তবে তার আগে আমাদের উনি কি ছাত্র দল আমরা আসলে কোন ফরম্যাটে তারা রাজনীতি করতে চান বা রাজনৈতিক দল গঠন করতে চান সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আরো একটি বিরতিতে নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক দল গঠনের নতুন প্রক্রিয়া, এবং এ বিষয়ে আমাদের তিনজন অতিথি এর মধ্যে আপনারা পরিচিত হয়েছেন, এবং আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনার কাছে যেতে চাই। জনাব নাসির, আপনি বলছিলেন যে আসলে ছাত্র আন্দোলনের সব থেকে বড় দাবি যদি মোটা তাকে বলি যে তারা ডিক্লারেশন বা প্রোক্লামেশন নিয়ে অনেক বেশি আলোচনা করছে, এবং 15 দিনের টাইম লাইন তারা দিয়েছিলেন যে এই ডেডলাইনের মধ্যেই অবশ্যই প্রোক্লামেশন দিতে হবে। সেই জায়গায় আসলে তারা কোথায় অবস্থান করছে এবং আপনাদের মতামত একটু যদি যান। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল, যে কারণে আমরা গণ অভ্যুত্থানে সব মানুষ অংশগ্রহণ করেছি, আওয়ামী লীগ ব্যতীত। সেটি পয়েন্ট অফ এগ্রিমেন্ট ছিল আওয়ামী লীগের রেজিমের পরিবর্তন করতে হবে। যারা আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে প্রায় বাংলাদেশকে একটি অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিল, এবং 14, 18, 24-এর প্রত্যেকটি জাতীয় নির্বাচনকে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিল, সেই আওয়ামী লীগের রিজমকে পরিবর্তন করতে হবে, পয়েন্ট অফ এগ্রিমেন্টে ছিল। সেখানে কোনোভাবে এগ্রিমেন্ট ছিল না। এই যে এখন যেটি বলা হচ্ছে বিপ্লব, বিশেষ করে গণ অভ্যুত্থানে ঠিক 5 মাস পরে এসে যে প্রোক্লামেশনের যে ডিক্লারের কথা বলা হয়েছে, সেখানে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সেই কোনো স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা ব্যতীত শুধুমাত্র একটি পক্ষকে সন্তুষ্ট করার জন্য এরকম প্রোক্লামেশনের মতো এরকম একটি ভুয়া বিষয়কে সেই পক্ষটা করা হয়েছে। আমরা মনে করছি সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানে ঠিক 5 মাস পরে এসে এই বিপ্লবের ঘোষণাপত্র জারি, এটি জনতুষ্টিবাদী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের শামিল, এবং একই সাথে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের শামিল বলে আমরা মনে করছি। কারণ এই সরকার একটি সাংবিধানিক সরকার। 5 আগস্ট থেকে 8 তারিখ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সরকারকে গঠিত করেছি উইথ সুপ্রিম কোর্টের রেফারেন্স সহকারে। 106 অনুচ্ছেদ অনুসারে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার একটি সাংবিধানিক সরকার। এখন আপনি যদি গণ অভ্যুত্থানে ঠিক 5 মাস পরে এসে যদি আপনি প্রোক্লেমেশন জারি করেন, তাহলে কার বিরুদ্ধে প্রোক্লেমেশন জারি করবেন? সরকার করবে, সরকারই তো করবে। না, এটি কার দায়িত্ব নিয়েছে সরকার? না, সরকার প্রোক্লেমেশন দিতে পারে না। এখন তো দায়িত্ব নিয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা দায়িত্ব নিয়েছে। পরবর্তীতে যেহেতু দেখেছে সব স্টেক হোল্ডাররা এই বিষয়ে বিভাজিত হচ্ছে, তখন তারা সরকারের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা করেছিল। সুতরাং আমরা মনে করছি এই যে প্রোক্লেমেশন যদি জারি করা হয় সেটি এই সরকারের বিরুদ্ধে করা হবে, তাহলে এই সরকার নিজেই তো থাকবে না, এই সরকারের সাংবিধানিক যে ভ্যালিডিটি সেটিই থাকে না। সুতরাং এরকম একটি বিতর্কিত বিষয়কে জাতিকে বিভক্ত করা হচ্ছে। আমরাও যেটি মনে করছি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকগুলো সংস্কার কমিশন হচ্ছে, বিশেষ করে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোকে ডেভেলপ করতে হবে। যে বড় বড় দেশগুলো রয়েছে, যে দেশগুলোতে গণতান্ত্রিক দ্বারা অনেক বেশি উন্নত, বিশেষ করে মডেল হিসাবে আমরা যদি বলি ইউরোপ আমেরিকার দেশগুলি, ইভেন পার্শ্ববর্তী দেশ যেটি ভারত, যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার ব্যাহত করেছে, তাদের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো খুবই শক্তিশালী। তারা বছরের পর বছর ধরে এই পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো যত্ন করে এই জায়গায় নিয়ে আসছে। সুতরাং আমাদের কনসেন্ট্রেশন দেওয়া উচিত সেই জায়গায় যে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোকে আমরা কিভাবে অধিকতর উন্নত করব। তার বিপরীতে আমরা যেটি দেখছি গণ অভ্যুত্থানে ঠিক 5 মাস পরে এসে প্রোক্লেমেশনের মতো এরকম একটি ভুয়া জিনিস শিক্ষার্থীদের সহ ছাত্র জনতার উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা, এটি গণ অভ্যুত্থানের মালিকানার চিন্তায়ের শামিল বলে আমরা মনে করছি। জনাব লিওন, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা জানি যে
আপনারা কিন্তু বারবার ব্যাকফুটে গেছেন কেন? এই ঘোষণাপত্র সবশেষ 15 দিনের টাইমলাইন আপনাদের আছে, সেটা কি হবে? আমাদের প্রথম যে 5 এবং আগস্ট আরেকটি বিষয় যোগ করি, এই যে যেটি জনাব নাসির যেমনটি বললেন যে রাজনৈতিক দলগুলোকে কেন এখানে ইনক্লুড করা হয়, তাদের মতামত বা তাদেরকে নিয়ে কেন করা হয়নি? আচ্ছা, ধন্যবাদ। নাসির ভাই হয়তো বা জানে না যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলে এখানে ইনভলভ আছে প্রোক্লেমেশনের ব্যাপারে। আমরা যখন 5 আগস্ট ওইটা হয়তো কোনো কারণেই, কোনো চাপের কারণে হোক, যে কারণে হোক, অথবা আমাদের অজ্ঞতার কারণে হোক, 5 আগস্টে প্রোক্লেমেশনের বিষয়টা যে করে হোক এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু 31 ডিসেম্বর যখন হচ্ছে প্রোক্লেমেশন দেওয়ার কথা ওঠে, তখন মোটামুটি সবার সঙ্গে কথা বলা হয় এবং হচ্ছে এবং এটাই পরবর্তীতে এই 31 তারিখের পরবর্তীতে যখন আমরা 15 তারিখে আসলো যে জানুয়ারি মাসে কোনো একটা সময় হচ্ছে ঘোষণা দেওয়া হবে, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই এই প্রোক্লেমেশনের সঙ্গে সবাই একমত। না না, কেউ একমত হয়নি। এখানে আমরা জানি যে আমরা জানি এখানে আমি এখানে বসে আছি, আমাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই বিষয়ে কোনো বিষয় প্রোক্লেমেশন বিষয়ে আমরা অবগত নই। এখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছি আমাদের মূল দলকে, মূল দল আমাদের বলছে ওনাদেরকে শুধু একটা চিঠি দেওয়া হয়েছে, এই বিষয়ে তার বিস্তারিত কিছুই জানে না। চিঠি আপনি দিতেই পারেন, আপনারা কি জারি করছেন? চিঠির জবাব আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে এখানে সকল রাজনৈতিক দল মিলে হচ্ছে জানুয়ারির মধ্যে একটা প্রোক্লেমেশন রেডি করবেন। এবং আমরা জানি প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে, মূল পার্টিগুলো থেকে 2 জন করে অলরেডি সদস্য, তারা এটা নিয়ে হচ্ছে বিভিন্নভাবে এটা গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন এবং আলোচনা করতেছেন। এটা আমরা জানি। আপনারা বলেছেন যে নাও আর নেভার, আপনারা এত তাড়াহুড়ো কেন করছিলেন? আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর যে একটা পরিবর্তন আমরা ভেবেছিলাম, যেভাবে ভেবেছিলাম যে বাংলাদেশে পরিবর্তন আসবে এবং বাংলাদেশের জনগণের যে ক্ষমতা, জনগণের চাওয়া আকাঙ্ক্ষার মধ্যে যেটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে সে আগের রিজিমের মতো আমরা ফিরে, আগের সিস্টেমের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি। সো এখন যে একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, মর্যাদার একটা বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠন করতে গেলে প্রোক্লেমেশনের কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আমরা জনাব সাইদ খান, আপনি শুনছিলেন যে আসলে এই প্রোক্লেমেশনের বিষয়ে যদি আমি বলি যে ঘোষণাপত্রের যে টাইমলাইন সব কিছু আপনি শুনলেন যে জনাব নাসির উনি উপস্থিত আছেন, ওনাদেরকে বলা হয়নি কোনো কিছুই। এবং লিওন যেমনটি বললেন যে জাতির জন্য, আসলে গোটা জাতির জন্য ওনাদের যে পার্সপেক্টিভ সেটা জাতির জন্য কল্যাণকর হয়, সে কারণেই তারা করছেন। তো সব মিলে আসলে এখন সরকার যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের ক্ষেত্রে তারা কতটুকু সফল? জি, আমি এখানে একটু সাক্ষী দিচ্ছি, তারপরে ঘটনার মধ্যে যাচ্ছি। 18 তারিখ সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বর্তমান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ এবং এরপরে 2 জন সমন্বয়ক আছে, সার্জিস আলম এবং হাসনাত, এই 2 জন সমন্বয়কারী 18 তারিখ যখন সংবাদ সম্মেলন করলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি বললেন যে ছাত্রদের কিন্তু দাবি ছিল কোটা সংস্কার আন্দোলনে যখন ক্র্যাকডাউন করলো শেখ হাসিনা সরকার, তখন ছাত্ররাই 3 জন সংবাদ সম্মেলন করে সকল রাজনৈতিক দলকে এই আন্দোলনে মানে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু সন্ধ্যার পরপরই প্রেস রিলিজ দিয়ে বলেছে যে এই আন্দোলনের সমর্থন জানিয়ে সকল পর্যায়ের কর্মীদেরকে, নেতাদেরকে যার যার অবস্থান থেকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবং আমি যতদূর জানি, আমি একজন রিপোর্টার হিসেবে আমি ওই সংবাদটি প্রচার করার সৌভাগ্য আমার হয়েছিল। যাই হোক, এরপরে তার মানে এটি একটি গণ আন্দোলন, সকল রাজনৈতিক দলের আন্দোলন। সুতরাং এই অর্জন 5 আগস্ট সকল রাজনৈতিক দলের, সকল জনগণের, সকল শ্রেণী পেশার মানুষের সফলতা ছিল 5 আগস্ট। এখন 5 আগস্ট পরবর্তী যদি প্রোক্লেমেশন দিতে হয়, সেটি 5 আগস্ট বিকেল বেলা 9 কেন, বা 6 আগস্ট বিকেল বেলা 9 কেন, বা 7 তারিখ 9 কেন, 8 তারিখ মানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, না আমি একটু শেষ করতে চাই, আমি সংক্ষেপেই বলবো। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে কিনা, যখন চিফ জাস্টিসের কাছে এটি রাষ্ট্রপতি কিন্তু এটির বৈধতা চিঠিও দিয়েছিলেন এবং চিফ জাস্টিস বলা হয়েছে যে পক্ষ থেকে কিন্তু একটা মতামত দিয়েছেন যে এটি বৈধতা পাবে সংবিধান অনুযায়ী। যাই হোক, তার মানে ওই সময় আমাকে একটু শেষ করতে দেন, তার মানে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা বোধ করেননি কোনো রাজনৈতিক দল। ওই সময় কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল এবং জনগণও কিন্তু এই এক বাক্যে বাংলাদেশ প্রশ্নে আপোষহীন ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং এখন প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা যখন এসেছে, যখন দেখা দিয়েছে, তার মানে এখানে কোনো সন্দেহ, সংশয় বা কোনো লোভ
কাজ করছে। হয়তো যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, এরকম কোনো শক্তি থাকতে পারে নেপথ্যে যে আমাদের বুঝি ক্ষমতা খর্ব হয়ে গেল, এমন একটা মানে সংশয় থেকে হয়তো প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংশয় থেকে নাকি জনগণের আমাকে একটু জনগণ বলতে আমিও জনগণ, আমি তো চাই না এখন, না আমি তো প্রফেসর ইউনূস সরকারের সফলতা চাই, যে প্রফেসর ইউনূস সরকারকে যে ম্যান্ডেট দিয়েছি আমরা, সেই ইউনূস সরকার সফল হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সংস্কার করে আমার ক্ষমতা, আমার ভোট দেওয়ার ক্ষমতা আমাকে দিয়ে দিক। যত দ্রুত আমাকে ভোট দেওয়ার ক্ষমতা দিবে আমি তত বেশি খুশি থাকবো। এই ভোট দেওয়ার জন্য আমার কাছে প্রোক্লেমেশনের ভোটের জন্য কিন্তু এখন এই প্রোক্লেমেশনের মাধ্যমে হয়তো ভোট আপনি দিবেন না কিন্তু ভোটের জন্য যে আন্দোলনটা একজন নাগরিকের রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে ভোট। ভোট ছাড়া রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হওয়ার সেকেন্ডারি কোনো অপশনস নেই। আমি পারি নাই, আমার সাথে রাষ্ট্রের সম্পর্ক ছিল না, আমার রাষ্ট্র যে ছিনিয়ে নিয়েছে তাকে হটিয়ে আমি আমার রাষ্ট্র ফেরত চাই। এখন এই ফ্যাসিবাদী সিস্টেমটা আমরা পরিবর্তন আমি একটু শেষ করি 10 সেকেন্ড এবং 10 সেকেন্ড আমি শেষ করি। সেটি হচ্ছে এই যে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা হয়তো থাকতে পারে, কিন্তু আমার কাছে এটি একেবারেই প্রয়োজন নাই। আমার কাছে যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জনগণের রাষ্ট্র, জনগণের সাথে সম্পর্ক করে দেয়া এই অন্তর্বর্তীকালীন আমি একদম শুধু ঘোষণাপত্র নিয়ে বর্তমান সরকার এবং ছাত্রদের শুধু ঘোষণাপত্র নিয়ে আপনার কাছে 1 মিনিট জানতে চাই। আমরা যেটি বারবার বলছি সেটি হচ্ছে 2014, 2018 এবং 24 সালের যে সরকার গঠিত হয়েছিল, এটি অবৈধভাবে সরকার গঠিত হয়েছিল এবং এই যে একটি জনগণের সরকার ছিল না, জনগণের কাছে সেই সরকার দায়বদ্ধতা ছিল না বলে জুলাই এবং আগস্টের দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি মানুষকে মেরে ফেলে শহীদ করেছে। যদি একটি জনগণের সরকার থাকতো, তাহলে জনগণের নিকট পরের নির্বাচনের দায়বদ্ধ থাকতো, তাহলে এতগুলো মানুষ কিন্তু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ হতো না। সুতরাং সংকটটি সেই জায়গায় তৈরি হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে একটি নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়নি। সুতরাং জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংস্কার শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যে, আমরা তো বলিনি আগামীকালে নির্বাচন দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তখনই আমাদের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিড আমরা ধারণ করতে পারবো। আমি মনে করি যে এর মাধ্যমে যে দল ইচ্ছে ক্ষমতায় আসুক, আমার আপত্তি নেই, বাট আমার সাথে রাষ্ট্রের সম্পর্ক নিশ্চিত করা হবে। আমরা মনে করি যে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থান ঘটায়নি। যদি ভোট দেওয়ার জন্য 14 সালের নির্বাচনে 154 জন যখন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল, তখনই মানুষ এরকম অভ্যুত্থান ঘটায় ফেলে। অভ্যুত্থান 18 সালে যদি ভোট দেওয়ার মতো হইতো, আন্দোলন হয়েছে, রাজনৈতিক আন্দোলন, যদি এরকম করা যেত, তাহলে 18 সালে আন্দোলন হয়েছে। 7 জন সংসদ সদস্য নিয়ে আমাদের বৃহৎ রাজনৈতিক দল সেই সংসদে যেত না যদি ভোট দেওয়ার প্রয়োজনীয় থাকতো। হয়তো সেই রাজনৈতিক দলটির দুর্বলতা আছে, কিন্তু সাধারণ মানুষের চাওয়া ছিল তার রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার অধিকার বাংলাদেশের মানুষ মনে করেনি শুধুমাত্র ভোটের অধিকার। মানুষ দেখেছে তার মৌলিক অধিকার সব ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সব ধরনের। এই জন্য বাংলাদেশের মানুষ যখন দেখেছে তার মৌলিক অধিকার ওই রাষ্ট্রের কাছেই থাকে যে রাষ্ট্রে আমি নাগরিক, যখন রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক থাকে, তখন সেই রাষ্ট্র আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাধ্য থাকবে। স্মরণে হচ্ছে যদি রাষ্ট্রই আমার না থাকে, আমার মৌলিক অধিকার বলতে কোনো অধিকার থাকে না। আমরা মনে করি যে একেবারে যখন আমরা এক দফা দাবিতে আন্দোলনের নামে আমরা দেখেছি সবগুলো রাজনৈতিক দলকে যখন আহ্বান জানিয়েছেন, সবাই কিন্তু মাঠে নেমেছে। সেখানে সবার প্রত্যেকের অবদান রয়েছে এবং বড় দলের ক্রেডিট বেশি, ছোট দলের ক্রেডিট কম। তাহলে অবশ্যই ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আবারো সবার কারো কোনো কম সবাইকে ছোট বড় ক্রেডিট যদি ভালোভাবে ধন্যবাদ আমাদের আজকের এই টেবিল টকে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।